স্টোরি বাংলা। গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা। আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন আকাশ গুহর কলমে তারানাথ ও যক্ষিণী। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় গোড়া, গল্পের সূত্রধার আমি শিউলি। শুরু হচ্ছে আকাশ গুহর কলমে তারানাথ ও যক্ষিণী। ভাদ্র মাসের প্রায় শেষের দিক। শরতের নীল আকাশে জ্বলন্ত সূর্য আর তুলোর মতো সাদা মেঘ থাকার কথা, কিন্তু সকাল থেকেই কেমন যেন ভার হয়ে রয়েছে আকাশটা। আর ঠিক দুপুরের দিকে নামলো তেড়ে বৃষ্টি। ভাগ্যক্রমে আজ একটা সরকারি ছুটি পাওয়া গেছে, আর এমন ভিজে দিনে বাড়িতে ঠিক মন টেকে না। তাই তারানাথের মজলিসে যাওয়ার জন্য অনেকক্ষণ থেকেই মনটা আঁকুপাকু করছিল। বিকেলের বৃষ্টিটা একটু ধরে আসতেই একখানা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। ট্রাম থেকে সবে নেমে একটু হেঁটে গলির মুখে এগিয়েছি, আবার এলো সজোরে বৃষ্টি, সঙ্গে মাতাল করা হাওয়া। ছাতাটা এই ওড়ে কি সেই ওড়ে অবস্থা। দৌড়ে গিয়ে দাঁড়ালাম গলির মুখের ওই বিখ্যাত তেলে ভাজার দোকানটায়। প্রায় আধ ঘন্টা পর বৃষ্টি থামল, কিন্তু ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। তেলে ভাজার দোকান থেকেই কটা ফুলুরি আর পাশের দোকান থেকে এক প্যাকেট পাসিংশ দক্ষিণা নিয়ে সোজা হাজির হলাম তারানাথের দরবারে। বাইরে একজোড়া জুতো এবং একটি ছাতা দেখে বুঝলাম কিশোরী সেন ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। বৃষ্টি হলে কারোর বাবার সাধ্য নেই আমাকে এবং কিশোরীকে এখানে আসা থেকে আটকায়। বসার ঘর থেকে কিশোরী এবং তারানাথের কথোপকথন বাইরে অবধি ভেসে আসছে। আমি জল ঝাড়তে ঝাড়তে ভেতরে ঢুকতেই তক্তপোষে বসা তারানাথ উঠে দাঁড়ালো। আরে এসো এসো। হে, একেবারে আপাদমস্তক ভিজে গিয়েছো দেখছি। দাঁড়াও দাঁড়াও, একটা গামছা এনে দিই। এই বলে তারানাথ ব্যস্ত হয়ে ভেতরের দিকে চলে গেল। আমি সত্যি ছাতা থাকা সত্ত্বেও কাকের মতো ভিজেছি। বাইরে যা হাওয়া। তারানাথের ঘরেও দেখলাম দরজা জানলা বন্ধ করে রাখা হয়েছে। কিশোরী বলল, কি হে, আজ তোমার এত দেরি যে? আর বলো না, বাইরে যা বৃষ্টি। পৌঁছে গিয়েছি অনেকক্ষণ আগেই। ওই মোড়ের মাথায় দাঁড়িয়েছিলাম। একটা কাজ করো, চলো সিগারেটটা খেয়ে আসিখন। আমরা উঠে বাইরে চলে গেলাম। তারানাথের সামনে বা ঘরের মধ্যে আমরা সিগারেট খাই না। বাইরে এখনও সেই মাতাল হাওয়া। দুটো সিগারেট জ্বালাতে প্রায় 4-5টা কাঠি নষ্ট করলাম। খানিক পরে একটা উপস্থিতি জ্ঞাপক কাশির শব্দ শুনে বুঝলাম তারানাথ ঘরে ঢুকেছে। আমরাও ফিরে এলাম ঘরে। হ্যাঁ, একেবারে চা বলে এলাম, বুঝলে? আদা দিয়ে বানাতে বলেছি। তারপর আমার দিকে তাকিয়ে হাতে ধরা গামছাটা এগিয়ে দিয়ে তারানাথ বলল, বিশেষ করে তোমার জন্য, যেভাবে ভিজেছো। এই নাও, এই নাও, গামছাটা দিয়ে মাথাটা মুছে নাও। তক্তপোষে আরাম করে বসলো তারানাথ। আমিও পাসিংশোর প্যাকেটটা এগিয়ে দিলাম তার দিকে। একটা সিগারেট বের করে সেটি ধরিয়ে তৃপ্ত মুখে ধোঁয়া ছাড়ল খানিকটা তারানাথ। বাইরের বৃষ্টিটা আবারও বেড়েছে। বন্ধ ঘরে বাইরে থেকে ভেসে আসা বৃষ্টির চাপা শব্দ এক মোহময় পরিবেশ তৈরি করেছে। তারানাথের সাথে আমরা গল্প করছি বটে, কিন্তু সেসব নিছকেই টুকটাক ওই সাংসারিক কথাবার্তা। এমন পরিবেশে এসব কথা আর কার ভালো লাগে? তারানাথকে খুঁচিয়ে গল্প বের করার কাজটা কিশোরী সেন সবচেয়ে ভালো পারে। ওর উসখুস করাটা অনেকক্ষণ থেকেই দেখছি। এবার মুখের ওপর বলেই বসলো, তা চক্রবর্তী মশাই, বলছিলাম এমন একখানা জম্পের সন্ধ্যায় একখানা সরস গল্প হবে নাকি? সিগারেটে একটা বড় টান দিয়ে আরামে চোখ বুজে তারানাথ বলল, গল্প নয়, গল্প নয়,
সবই সত্যি। কত অলৌকিক ঘটনা ঘটেছে আমার এত বছরের সাধন জীবনে। ওসবের গভীর তাৎপর্য আছে, তোমরা ওসব বুঝবে না। তোমাদের কাছে ওগুলো নিছক গল্পই। যাই হোক, তোমরা বৃষ্টির মধ্যে জল কাদা ভেঙে আমার কাছে এসেছো এসব অদ্ভুতুড়ে ঘটনা শুনবে বলে। তোমাদের আমি হতাশ করব না। ইতিমধ্যেই চারি এসে 3 পেয়ালা চা এবং গরম গরম ফুলুরি নামিয়ে রেখে গেল। তারানাথ চায়ে এক চুমুক দিয়ে চোখ বুজে কিছুক্ষণ বসে রইল। অর্থাৎ সে মনে মনে গল্পটা গুছিয়ে নিচ্ছে। বহুকাল যাবৎ এখানে আসার কারণে এইসব লক্ষণ আমরা ভালোই বুঝি। গল্প বেরিয়ে আসছে দেখে আমরা দুজনেই টান টান হয়ে বসলাম। তারানাথ শুরু করল। বছর 20 আগের কথা। বর্ধমান লাইনে এক পরিচিতের বাড়ি থেকে সস্তায়ন করে ট্রেনে ফিরছি। রেল লাইনে কি সব গোলযোগের জন্য রসুলপুর এসে ট্রেন দাঁড়িয়ে পড়ল। শুনলাম লাইনে কি সব গোলযোগ হয়েছে। 1 ঘন্টার আগে ঠিক হওয়ার কথা নয়। অগত্যা কি আর করা, নেমে পড়লাম। আমি যে কামরায় বসেছিলাম তার সামনেই একটা বেঞ্চে 1 ভাঁড় চা নিয়ে একটু পা ছড়িয়েই বসলাম। ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীরা স্বভাবতই বিক্ষুব্ধ, প্রায় সকলেই বাইরে। চায়ে চুমুক দিতে দিতে লোকজনের এই হুড়োহুড়ি চুপচাপ বসে দেখতে আমার মন্দ লাগছিল না। একভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তাল কাটল। ভিড়ের মধ্যে কি জানি একটা চোখে পড়ল। একটা লোক, না সে আর 5টা সাধারণ মানুষের মতোই, কিন্তু বিশেষ যেটা চোখে পড়ল সেটা হলো লোকটার ঠিক পেছনে ওর সাথে সাথেই চলে ফিরে বেড়াচ্ছে একটা ধোঁয়াটে ছায়া। ছায়াটা পুরোপুরি মানুষের মতো নয়, বুঝলে, আবছা একটা শরীরের আভাস মাত্র, যেন একরাশ ধোঁয়া। এসব যদিও কোনো সাধারণ মানুষ প্রত্যক্ষ করতে পারে না। বিভিন্ন জায়গায় ঘুরে নানা সাধু সন্ন্যাসীদের সঙ্গ করে তখন আমার বেশ কিছু ক্ষমতা রপ্ত হয়েছে, তাই তো আমি দেখতে পেয়েছিলাম। বুঝলাম লোকটির জীবনে সমূহ বিপদ। চায়ের ভাঁড় ফেলে উঠে দাঁড়ালাম। দেখি লোকটা 2টো বড় ব্যাগ নিয়ে আমার কামরাতেই উঠছে। বাইরে থেকেই স্পষ্ট দেখলাম গিয়ে বসলো ঠিক আমার জায়গাতেই। লোকটাকে সাবধান করা দরকার, এদিকে ট্রেনের হুইসেল বেজে গেছে। তাড়াতাড়ি ট্রেনে উঠে লোকটার সামনের জায়গাটা দখল করলাম। প্রথমে আমি কিছু বললাম না, লোকটাকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলাম। বছর 50 বয়স হবে লোকটার। চেহারা দেখেই মনে হয় অতি সজ্জন ব্যক্তি, তবে চিন্তায় হতাশায় মানুষের মুখের অবস্থা কেমন যেন করুণ আর অসহায় হয়ে যায়। এই লোকটির মুখের অবস্থা ঠিক সেই রকম। বুঝলাম ওর জীবনে বড় রকমের একটা হেলদোল ঘটেছে এই মুহূর্তে। এখন দেখো, বাইরের একটা অচেনা অজানা লোককে তো আর ডেকে প্রথমেই বলা যায় না যে ও মশাই, আপনার পেছনে একটা ধোঁয়ার মতন ছায়া দেখতে পাচ্ছি, আপনি একটু সাবধান থাকবেন। এইভাবে বলার ফল 2 রকম হতে পারে। প্রথমত, সে আমাকে ভণ্ড বা পাগল জাতীয় কিছু ভেবে 2টো কথা শুনিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, বিশ্বাস করলেও হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে যেতে পারে। অন্য উপায় অবলম্বন করলাম। বুঝলাম লোকটাকে সামান্য পরিমাণে আমার শক্তি প্রদর্শন করতে হবে, তাহলেই ধীরে সুস্থে এ কথা বলা যাবে। পালশিট পেরোনোর পর থেকে আস্তে আস্তে ট্রেন ফাঁকা হতে শুরু করলো। আমি দেখলুম এই সুযোগ। কোনো রকম গৌরচন্দ্রিকা না করে উল্টো দিকে লোকটিকে
আমি সরাসরি বললাম, বলছি শুনছেন মশাই, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আপনি কি বর্তমানে কিছু টাকা খুঁজে পাচ্ছেন না বা হারিয়েছেন, বা ধরুন সম্প্রতি আপনার বাড়িতে কারোর একটা রোগ বা শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে? কি ঠিক বললাম তো? এসব শুনে দেখলাম লোকটা দু চোখ বিস্ফারিত করে আমার দিকে তাকিয়ে রইল। তারপরে হঠাৎ এগিয়ে এসে আমার হাত দুটো কাঁপা কাঁপা হাতে ধরে ফেলে বলল, আপনি কে বলুন তো ঠাকুর মশাই? এমন নির্ভুলভাবে সব কথা বলে দিলেন। হ্যাঁ, সত্যিই তো, 1000 টাকা সে কোথায় যে রাখলুম, আসলে মাথা ঠিক নেই তো। আমি বললাম, চিন্তা করবেন না, ও টাকা আপনার শোবার ঘরের আলমারিতে রাখা একটা ঘিয়ে রঙের পাঞ্জাবির পকেটে পড়ে আছে, বাড়ি গিয়ে খুঁজে নেবেন। হ্যাঁ বলুন, দ্বিতীয়টি? লোকটির চোখে দেখলাম অপার বিস্ময়, তার সাথে আমার প্রতি একটা শ্রদ্ধা খেলা করছে। ছলছল চোখে সে বলল, আর হ্যাঁ, এই কথাও আপনি যথার্থই বলেছেন যে 2 দিন আগে আমার স্ত্রী দিব্যি সুস্থ মানুষ, জানেন তো, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। খাওয়া দাওয়া সব ভুলে শয্যা নিয়েছে। তার অবশ্যই অন্য একটা কারণ, কিন্তু আপনি কি করে এসব? পাছে আবার পায়েটায় পড়ে যায়, তাই আগে ভাগেই থামিয়ে দিয়ে বললাম, ওসব তেমন কিছুই না, আমি একটু আধটু জ্যোতিষ চর্চা করে থাকি, তাই আর কি। তবে আপনাকে একটা কথা বলি, খারাপভাবে নেবেন না। আপনার কিন্তু ভবিষ্যতে কিছু বড় বিপদ ঘটতে পারে। আপনি একটা কাজ করুন, বাড়িতে কোনো বড় তান্ত্রিক ডাকে একটা শান্তি সস্তায়ন করে নিন। লোকটা এবার হাসল, কিন্তু হাসিটা ছিল দুঃখের। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিপদ? বিপদ আর কি হতে বাকি আছে বলতে পারেন ঠাকুরমশাই? সম্প্রতি আপনি যেগুলো বললেন সেগুলো ছাড়াও আমার জীবনে যে কত কিছুই খারাপ ঘটনা ঘটে চলেছে তা না শুনলে বুঝতে পারবেন না। আপনি কি সামনেই নেমে যাবেন? না হলে আপনাকে খুলে সবই বলতাম। আপনি আবার মুখ দেখে এত কিছু বলে দিলেন। যদি আপনি কোনো উপায়... আমি আশ্বাস দিয়ে বললাম, আমি একেবারে শেষে নামবো, বলে যান। বেশ, আমি যথাসম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করছি ঠাকুরমশাই, একটিবার শুনুন। আমার নাম শিবরাম মাইতি, নিবাস সপ্তগ্রাম। বৃদ্ধা মা, স্ত্রী, 2টি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে ভরা সংসার। শাড়ির ব্যবসা করি, বড় ব্যবসা, বুঝলেন। এই ব্যবসার মাল নিতেই বর্ধমান আসা। পূর্বপুরুষেরা বেশ ভালো একখানা বাড়ি এবং বেশ কয়েক বিঘা জমি রেখেই চোখ বুজেছেন। আগে একান্নবর্তী পরিবার থাকলেও বর্তমানে আমাদের এই এত বড় বাড়িতে সদস্য কেবল 2-3 ঘর। যত বড় বাড়ি তত শরিকদের মধ্যে অশান্তি, জানেনই তো। ঈশ্বরের আশীর্বাদে বেশ হেসে খেলেই চলে যাচ্ছিল এতদিন। সমস্যার সূত্রপাত আমার ওই একরত্তি মেয়েটাকে নিয়ে। আদর করে নাম রেখেছিলাম মালিনী। সম্প্রতি ওর বিয়ে ঠিক হয়েছে কলকাতা শহরের এক সম্ভ্রান্ত পরিবারের বড় ছেলের সঙ্গে। এরাও কাপড় ব্যবসায়ী, ব্যবসার সূত্রে বহুদিনের পরিচয় আমাদের। আপনাকে বলতে দ্বিধা নেই ঠাকুরমশাই, আমার মেয়ের জন্য এমন ভালো সম্বন্ধ আর দ্বিতীয়টি আসতো না। কিন্তু এই বিয়ে ঠিক হওয়ার পর থেকেই সংসারের নানা অমঙ্গল ঘটে চলেছে। সেসব রীতিমতো গা শিউরে ওঠার মতন ঘটনা, জানেন। প্রথম দিকে ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম। এখন তো অভ্যেস হয়ে গিয়েছে, মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। মশাই, বিশ্বাস করুন, আমার মেয়ে কোশমিন কালেও পাগল ছিল না, কিন্তু ও যা আচরণ শুরু করেছে কয়েকদিন ধরে, তাতে পাড়ার লোক কেন আমাদের বাড়ির মধ্যে কানাঘুষো উঠেছে আমার মেয়ে নাকি বদ্ধ উন্মাদ। অলুক্ষণে কথা কি জানেন, দিনের বেলা আমার মেয়েটা রা অব্দি কাড়ে না।
ও এমনি খুবই শান্ত স্বভাবের, 10টা জিজ্ঞেস করলে একটা উত্তর দেয়। সেই মেয়ে কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে দিন দিন ঠাকুরমশাই। আমি ব্যবসার সূত্রে ছেলেদের সঙ্গে বাইরেই থাকি বেশিরভাগ সময়, তাই ব্যাপারটা প্রথমে ওর মাই লক্ষ্য করে। একদিন সন্ধ্যের কথা, ওর মা দোতলার ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে গিয়েছে। মালিনীর ঘর 3 তলায়। 2-3 বার কাসরটা তুলে বাজানোর সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে প্রবল চিৎকার শুনতে পেয়ে দৌড়ে গেল ওর মা ওপরে। গিয়ে দেখে মেয়ের ঘর অন্ধকার, জানলার কাছে জড়সড় হয়ে বসে আছে মালিনী। বাইরে থেকে আসা চাঁদের আলোয় ওর মা নাকি দেখল 2 কানে হাত চেপে ধরে বিস্ফারিত চোখে ওর মায়ের দিকে তাকিয়ে রয়েছে সে চোখে যেন ঝরছে রক্ত। ওর মা খুব ভয় পেয়ে যায়, দৌড়ে নিচে চলে আসে। রাতে আমি ফিরলে আমাকে বলেছিল, আমি প্রথমে বিশ্বাসই করিনি ঠাকুরমশাই, কিন্তু একদিন নিজের চোখে দেখলাম জানেন। ওর মাই ডেকে দেখালো, ঠিক সন্ধ্যের সময় যখন চারিদিকের বাড়িগুলিতে কাসর শঙ্খ বেজে ওঠে, তখন আমার মেয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে কানে হাত দিয়ে চিৎকার করে, সহ্য করতে পারে না। এর মানে কি আপনি বলতে পারেন? শিবরাম থামে, আমার মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। আমি ততক্ষণে অনেক কিছুই বুঝতে পেরেছি। মুখে বললাম, আপনি বলে যান, আর এমন কোনো ঘটনা হয়েছিল কি? এ তো গেল সূত্রপাত। আরেকদিন রাতে, তখন গভীর রাত, আমার বড় ছেলে কানুরাম ঘুম ভেঙে গিয়ে জল তেষ্টা পাওয়ার জন্য জল আনতে উঠেছে। মালিনীর ঘরের 2 ঘর পরেই ওর ঘর। মালিনীর ঘর পেরিয়ে নিচে হেসেলের দিকে যাওয়ার সময় ও দেখে ঘরের দরজা এত রাতে হা করে খোলা, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। কি করবে ভাবছি, হঠাৎ করে তো আর ঢুকে পড়া যায় না। তখনই হঠাৎ সামনের সিঁড়িতে ভারী নুপুরের শব্দ শুনতে পায়। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখে মালিনী চুল ছেড়ে এক অস্বাভাবিক ভঙ্গিতে কেমন নেচে নেচে অত রাতে ছাদের দিকে যাচ্ছে। কানু ওকে 2-3 বার ডাকে, কিন্তু মালিনী কোনো সাড়া দেয় না। বেগতিক দেখে কানু ওর পেছন পেছন উঠতে থাকে। আরো অনেকবার ডাকে, কিন্তু মালিনী সাড়া দেয় না। শেষে কানু ওকে গিয়ে জাপটে ধরে। বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, সেই রাতে মালিনী ওকে এত জোরে আছড়ে ফেলেছিল সিঁড়িতে যে সিঁড়ি থেকে পড়ার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ছেলেটার হাত মচকে গিয়েছিল। পরে আমরা ধরাধরি করে দুজনকেই নিয়ে ঘরে শুইয়ে দিই। মাথায় জল টল দেওয়ার কিছুটা পরে ঠান্ডা হয়েছিল মালিনী। যে মেয়েকে আমরা কোনোদিন একটা জলের বালতি অবধি তুলতে দেখিনি, সে অমন করে একটা তাগড়াই ছেলেকে কি অত উপর থেকে ছুঁড়ে ফেলে দিতে পারে? এখন তো মাঝে মাঝেই মালিনীর ছাদে গিয়ে চুল খুলে দাঁড়িয়ে থাকে, একা একা হাসে। ভয় করে মশাই, ভীষণ ভয় করে। কিন্তু অবাক হওয়ার তখনও আমার বাকি ছিল। এই তো 4-5 দিন আগের কথা। আমাদের বাড়ির চাকর বিলাস ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরে আসার সময় ওদের দিঘির 2টো জ্যান্ত শোল মাছ নিয়ে এসেছিল। সেই রাতে রান্না সম্ভব হয়নি বলে মাছ দুটোকে একটা হাঁড়ির মধ্যে জিইয়ে রেখেছিলাম হেসেলে। সন্ধ্যের কিছু পরে আমার স্ত্রী রাতে রান্না করতে এসে দেখে মালিনী কখন যেন এসে ঢুকেছে হেসেলে। হেসেলে আলো খুব কম, অল্প আলোতেও ঠিক বুঝে উঠতে পারেনি ওই মাছের হাঁড়ির সামনে বসে মালিনী ঠিক কি করছে। কাছে গিয়ে হ্যারিকেনটা তুলে ধরতেই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায় আমার স্ত্রী। বাড়িতে তখন লোকজন কম ছিল, ভাগ্যবশত আমি সেদিন বাড়িই ছিলাম। নিচের ঘরে লণ্ঠন ভাঙার আওয়াজ পেয়ে দৌড়ে হেসেলে গিয়ে দেখি আমার স্ত্রী পড়ে রয়েছে মেঝেতে, আর তার ঠিক সামনে নির্বিকার চিত্তে মালিনী পেছন ফিরে বসে কি যেন কটর মটর করে চিবিয়ে খাচ্ছে। হাতের দিকে চোখ যেতেই চমকে উঠলাম জানেন। হাতে ধরা ওই হাঁড়িতে জিইয়ে রাখা শোল মাছ দুটোর একটা। মেয়েটার চোখে মুখে সে কি পৈশাচিক তৃপ্তি!
নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, এ কি আমারই মেয়ে? গা গুলিয়ে বমি এসে গেল আমার। সেই দিন রাতে কি করে সব সামলেছিলাম আমার ঠিক মনে পড়ে না ঠাকুরমশাই। আমি ভূত প্রেত ওঝা গুনিন এসব খুব একটা বিশ্বাস করি না, কিন্তু কিন্তু সেদিন রাতে সেই ঘটনা আমার সমস্ত বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। আমার প্রথমবারের জন্য মনে হয়েছিল এগুলো কোনো পাগলামি নয়, মালিনীর শরীরের ভেতরে যেন অন্য একটা শরীর বসবাস করছে। এ আমার আদরের মেয়েটি নয়। এই ঘটনার পরে আর চুপ করে বসে থাকিনি, একটা হেস্তনেস্ত করার দরকার ছিল। আমাদের গ্রামের এক বৃদ্ধ ফকির বাবাকে চুপি চুপি ডেকে নিয়ে এলাম বাড়িতে। তিনি সন্ধেবেলা এসে কী সব জিনিসপত্র সঙ্গে নিয়ে মালিনীর ঘরে ঢুকলেন। আমাদের স্বামী স্ত্রীকে বললেন বাইরে সিঁড়ির কাছে অপেক্ষা করতে। বিশ্বাস করবেন না, ঘরের ভেতরে সেদিন যে কি হয়েছিল আমি জানি না, কিন্তু কিছুক্ষণ পরেই সেই ফকির মালিনীর ঘরের দরজা খুলে বেরিয়ে এলো। তার মুখের পেশিগুলি কাঁপছে, চোখ বিস্ফারিত, রীতিমতো ঘামছেন তিনি। শুধু একটা কথাই কাঁপা কাঁপা গলায় বললেন তিনি, আমার ক্ষমা করবেন, আমার কম্য নয়, আমার কম্য নয়। আমাদের আর কিছু করার সুযোগ না দিয়েই তিনি হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বলা ভালো একরকম পালিয়ে গেলেন। আর তাকে আমাদের বাড়ির আশেপাশে আর কোনোদিন দেখিনি। লোকলজ্জার ভয়ে এসব কথা সবাইকে বলতে পারি না, জানেন তো। এদিকে ভেতরে ভেতরে এক দুঃসহ জ্বালায় জ্বলে মরছি। পাড়ায় ইতিমধ্যে কানাঘুষো শুরু হয়ে গেছে, অনেক কিছুই রটে গেছে। 2 মাস বাদে মেয়েটার বিয়ে, কাল বাদে পরশু পাকা কথা। বরপক্ষের কানে যদি কোনোভাবে এসব কথা গিয়ে পৌঁছয়, আমার মেয়েটার রক্ষা হবে না মশাই, রক্ষা হবে না। আর কোনোদিনই হয়তো ওর বিয়ে দিতে পারবো না। বলতে বলতে গলার স্বর ভিজে যায় শিবরামের, চোখের কোণায় চিকচিক করে ওঠে জল। আমি ততক্ষণে যা বোঝার অনেকটাই বুঝতে পেরেছি। শিবরামের মেয়ের উপর কোনো ভয়ঙ্কর অভিচার ক্রিয়া করা হয়েছে, যাতে বিয়েটা ভেঙে যায়। এবং এটা কোনো সাধারণ ক্রিয়া নয়, পিশাচি বা যক্ষিণী জাতীয় কোনো এক অপশক্তিকে কাজে লাগানো হয়েছে এই ক্রিয়ায়। তোমরা জানো আমাদের ঘরের মা বোনেরা সন্ধেবেলায় কেন কাসর ঘণ্টা বাজায়? এই সব পিশাচি যক্ষিণী যাতে বাড়িতে থাকতে না পারে। যাই হোক, মেয়ের ভালো পক্ষ থেকে সম্বন্ধ হলে পরিবার বা আত্মীয় স্বজনের অনেকের মনেই হিংসার আগুন জ্বলে ওঠে। এটা কিছু কিছু মানুষের চরিত্রের একটা ঘৃণ্য বৈশিষ্ট্য। কথায় কথায় ট্রেন ততক্ষণে পান্ডুয়া পৌঁছেছে। তল্পিতল্পা সব সঙ্গেই ছিল। অনেকক্ষণ আগেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি শিবরামের সঙ্গে সপ্তগ্রাম যাব। আমার গুরু আমাকে চিরকাল পই পই করে বলে এসেছেন, তারানাথ, মানুষের বিপদ দেখলে সব সময় ঝাঁপিয়ে পড়বি, নিজের ভালো মন্দ চিন্তা করবি না, জীব সেবাই শিব সেবা। শিবরামের কাঁধে হাত রেখে বললাম, শোনো শিবরাম, একটিবার তোমার গ্রামে যাওয়াটা দরকার। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তোমার বাড়িতে 2টি রাত থাকতে চাই, কেমন? লোকটি চোখের জল মুছে আমার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। এই প্রথমবারের জন্য ওর গলার স্বরে একটা আনন্দের ভাব ফুটে উঠল। আপনি সত্যিই যাবেন? বিশ্বাস করুন, আপনি না বললে হয়তো আমি আপনাকে এখনই বলতাম যাওয়ার কথা। যে মানুষ আমার মুখ দেখে এত কিছু বলে দিতে পারেন, আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবেন। চলুন মশাই, একটিবার আপনার পদধূলি আমার বাড়িতে দিন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তারপর কিছুক্ষণ থেমে শিবরাম আবার জিজ্ঞেস করল, এই দেখেছেন, এতক্ষণ কথা বলছি মশাই, আপনার নামটাই জানা হয়নি। আমি নিজের সংক্ষিপ্ত পরিচয় দিলাম। নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। রামজয়পুর গ্রাম চেনেন? তারকেশ্বর লাইনে, ওখানেই আমার পৈতৃক ভিটে। ব্রাহ্মণ পরিচয় পেয়ে
লোকটি যেন খুশিতে ঢকমক করে উঠল। চলুন ঠাকুরমশাই, এমন পরিস্থিতিতে আমার বাড়িতে আপনার মতন গুণমান ব্রাহ্মণ সন্তানের পদধূলি একান্ত প্রয়োজন। আমায় আপনাকে কিছুদিন সেবা করার সুযোগ দিন। ট্রেন যখন সপ্তগ্রামে এসে থামল, তখন সূর্যদেব পাটে বসেছেন। স্টেশন থেকে পায়ে হেঁটেই পৌঁছানো যায় শিবরাম মাইতির বাড়ি। সে একখানা বাড়ি বটে, প্রতিটি কোণায় আলো জ্বলে উঠলে নিঃসন্দেহে প্রাসাদ বলে চালিয়ে দেওয়া যায়। শিবরামের কথাই ঠিক, এত বড় বাড়িটায় লোকজন বড় কম, ফলে প্রাণের স্পন্দন নেই তেমন। আর তাছাড়া তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় কোনো স্থানে কোনো খারাপ অপশক্তির উপস্থিতি আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। বাড়িতে ঢুকেই চারিদিকের বাতাসটা কেমন যেন ভারী মনে হলো। তার সাথে নাকে এসে ঝাপটা মারল একটা পচা পচা গন্ধ। পুকুর বা ডোবাতে গবাদি পশু মরে পচে থাকলে ওই জলাশয়ের ধারে কাছের পরিবেশ যেমন দম বন্ধ করা গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম। বাড়িতে পৌঁছে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিলাম। অনেকটা পথের ধকল গেছে। শিবরামের গিন্নি অসুস্থ হয়ে শয্যা নিয়েছেন। তার সঙ্গে দেখা করা সম্ভব হলো না। দেখা করা দরকার ছিল, মালিনীর ব্যাপারে কিছু কথা জানারও ছিল। যাই হোক, কি আর করা যাবে। সন্ধ্যা গড়িয়ে গেলে শিবরামকে বললাম যে আমি একটিবার মালিনীর সাথে দেখা করতে চাই। এক বাক্যে রাজি হলো শিবরাম। সে আমাকে নিয়ে গেল দোতলায় মালিনীর ঘরে। কিন্তু শত ডাকাডাকিতেও মালিনী একটিবারের জন্য দরজাটা খুলল না, দেখাও করতে চাইল না আমার সাথে। প্রথমেই বাধা। ভেতর থেকে জানিয়ে দিল তার শরীর খারাপ, সে বাইরে বেরোতে পারবে না। তাকে যেন সময় মতন খাবারটা পৌঁছে দেওয়া হয়। অতি মিষ্ট সে কণ্ঠস্বর। অগত্যা, কি আর করা যাবে। বুঝলাম আমার মুখোমুখি না হওয়ার একটা মোক্ষম উপায় ফেঁদেছে সে। মালিনীর ভেতরে বসবাসকারী সেই অপশক্তি বুঝে গেছে তাকে প্রতিরোধ করার জন্য কেউ এসেছে। আমি সাবধান হয়ে গেলাম। গুরুর দেওয়া দেহবন্ধন মন্ত্র দিয়ে নিজেকে সুরক্ষিত করে নিলাম। শিবরামের কথা যদি সত্যি হয়, তাহলে মালিনী এখন সর্বপ্রকারে চাইবে আমার ক্ষতি করতে বা আমাকে বাড়ি থেকে বিতাড়িত করতে। সেদিন রাত এবং পরের পুরো দিন একদম নির্বিঘ্নে কাটল। কোনো উৎপাত নেই। এর কারণ অবশ্য আমি এ বাড়িতে আসার সাথে সাথেই এ বাড়ির চার ভিতে শক্তিশালী মন্ত্রপুত কিলক পুঁতে দিয়েছিলাম। যত বড়ই অপশক্তি হোক না কেন, আস্ফালন অনেকটাই কমে যাবে। এই 1.5 দিনে আমি মালিনীকে একটি বাড়ির জন্য দেখিনি। তবে কতদিন আর লুকিয়ে থাকবে, কারণ পরের দিনই ছিল পাকা কথার দিন। আর এই দিনই ঘটল একটা বিরাট বড় অঘটন। সন্ধ্যার একটু আগে বাগানে পায়চারি করে বেড়াচ্ছি। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। দেখলাম কোত্থেকে একটা কালো কুকুর এসে ওই মন্ত্রপুত কিলকগুলো যেখানে পুঁতেছি সেই জায়গাটা থাবা দিয়ে খুঁড়ছে। কুকুরটাকে তাড়া দিলাম, কিন্তু আমি দেখার অনেকক্ষণ আগেই কিলক উঠিয়ে কোথায় ফেলে দিয়েছে কুকুরটা। ঘটনাটা একটা ঘোর অমঙ্গলের বার্তা নিয়ে এলো আমার কাছে। বুঝলাম কিছু একটা ঘটতে চলেছে। ঘটল তাই। ঠিক সন্ধ্যে 7টা নাগাদ পাত্রপক্ষের লোকজন এসে হাজির। পাত্র বাদে মোটামুটি বাড়ির সকলেই চলে এসেছেন। বাড়িতে বেশ একটা উৎসবের আমেজ। বৈঠকখানায় অতিথি আপ্যায়নের ব্যস্ততা। হেঁসেলে মেয়ে মানুষেরা জল খাবার করতে ব্যস্ত। আমি সকলের সাথে গিয়ে বাড়ির বড় বৈঠকখানায় বসলাম। বাড়ির মেয়ে মানুষরা মাঝে মাঝে পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে লুচিটা মিষ্টিটা এইসব রেখে যাচ্ছে। পাত্রপক্ষের লোকজনের মতন
আমিও উদ্গ্রীব হয়ে আছি মালিনীকে দেখার জন্য। শিবরাম এসে পরিচয় করিয়ে দিল। ঠাকুরমশাই, ইনি হচ্ছেন রামদুলাল সাহা, পাত্রের বাবা। ভদ্রলোক বেশ মিশুকে। ছেলের বাবা হিসেবে আলাদা কোনো অহংকার নেই। আমায় হাত তুলে নমস্কার জানালেন। প্রতি নমস্কার করার জন্য হাত তুলতেই দেখি দরজার কাছে একদল মেয়ে মানুষের ভিড়। তাদের মাঝখানে একটি ময়ূর নীল বেনারসি পরে এক হাত ঘোমটা টানা একটি মেয়ে। বুঝলাম এটি মালিনী। ওকে নিয়ে এসে বসানো হলো বরপক্ষের উল্টো দিকের গদিতে। বেশ সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে ঘরের মধ্যে। পাকা কথা হবে। উপস্থিত মুখগুলি বেশ হাসি খুশি। ঠিক এই সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। ঘটনার থেকে অঘটন বলা ভালো। অন্য কেউ খেয়াল করেছে কিনা জানি না, এনে বসানোর পর থেকে মালিনীর মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করছি। বারংবার ঘোমটার ভেতরে হাত চালনা করে কিছু একটা যেন করছে মেয়েটা তখন থেকে। ঘোমটা দেওয়া আছে বলে স্পষ্ট বোঝা যায় না, তবে বাইরে থেকে দেখে মনে হয় যেন খুব জোরে জোরে মাথা চুলকাচ্ছে। গুছিয়ে বেঁধে রাখা চুল খুলে গেল নাকি? পাত্রপক্ষের সামনে এক বিরাট অপমান হবে। আমার কেন জানি না মনে হলো এই মুহূর্তটায় কিছু একটা ঠিক হচ্ছে না, কিছু একটা যেন ঘটতে চলেছে। তখনই খেয়াল করলাম বাতাসে আবার সেই পচা পচা গন্ধটা বেড়ে উঠেছে। মালিনীর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মুখখানা কেমন যেন গম্ভীর হয়ে গেল। সর্বনাশ! কতগুলো অঘটন পর পর চোখের সামনে ঘটে গেল। পাত্রের বাবা রামদুলাল বাবু বাড়ির মেয়েদের অনুরোধ করলেন এবার মালিনীর মুখ দেখানোর জন্য। মালিনীকে ঘিরে থাকা মেয়েরা ওর ঘোমটায় আচ্ছাদন সরিয়ে দিতেই ঘরে উপস্থিত সকলের চোখ বিস্ফারিত হয়ে গেল। এমনকি আমি তারানাথ চক্রবর্তী জীবনে এত বিভীষিকা দেখেছি, সেই আমার হৃৎপিণ্ড গলার কাছে উঠে এলো। হায় ভগবান, এ কি মালিনী! দুই হাত দিয়ে মাথার চুলগুলো খাবলে খাবলে ছিঁড়ে তুলছে সে। কোলের উপর দলা দলা হয়ে পড়ছে গোছা গোছা চুল। প্রায় ন্যাড়া হয়ে আসা মাথায় চাপ চাপ রক্ত ছাড়া আর কিছুই নেই। চোখ উল্টে সাদা হয়ে গিয়েছে ওর। কি ভয়ঙ্কর! কি বিকৃত ভঙ্গিতে দাঁত দিয়ে ঠোঁট দুটো চেপে ধরেছে। ওই দৃশ্য সহ্য করা যায় না। ঘরে উপস্থিত মেয়েরা সমস্বরে চিৎকার করে উঠল। শিবরাম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, ওর চোখে যেন কোনো প্রাণ নেই। এক ঘর ভর্তি লোকের সামনে অঙ্গ থেকে শাড়ি খসে খসে পড়ছে মালিনীর। কিছু তফাতে দাঁড়িয়ে থাকা দুজন মেয়ে মানুষ এসে ওকে দুহাতে চাপটে ধরল। কিন্তু সে কি শক্তি মালিনীর! অমন দশাশই চেহারার দুজন মেয়ে মানুষ ওকে ধরে রাখতে পারছে না। সে কি বিশৃঙ্খলা! তোমরা নিশ্চয়ই জানো আমার গলায় সব সময় মধুসুন্দরী দেবীর রক্ষা কবচ ধারণ করা থাকে। এই দেখো, এখনো রয়েছে। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মনে মনে মধুসুন্দরী দেবীর বীজ মন্ত্র বলে কবচটা চেপে ধরলাম মালিনীর কপালে। সঙ্গে সঙ্গে কাজ হলো। সমস্ত আস্ফালন বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে নেতিয়ে পড়ল মালিনী। শুধু কবচটা ঠেসে ধরার সময় স্পষ্ট দেখেছিলাম ওর শরীরের রংটা যেন আরও কয়েক পোঁচ কালো হয়ে গিয়েছে। চোখ দুটোই যেন নরকের আগুন জ্বলছে। ওটা মালিনীর শরীর নয়। দাঁড়িয়ে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলে উঠলাম, আপনারা শিগগির ওকে নিয়ে যান। দাঁড়িয়ে থাকবেন না দয়া করে, তাড়াতাড়ি করুন। এরপর বাড়িতে একটা দক্ষযজ্ঞ বেঁধে গেল। ডাক্তার ডাকা হলো মালিনীর জন্য। শিবরাম মনের দিক থেকে একেবারে ভেঙে পড়েছে। পাত্রপক্ষ সান্ত্বনা দেওয়া তো দূরস্থান, উল্টে পরিস্থিতি একটু ঠান্ডা হলে যা নয় তাই শুনিয়ে বিদায় নিল। যে রামদুলাল বাবুকে
এত ভালো ভেবেছিলাম, সেই লোকই বলে গেলেন এহেন উন্মাদের সঙ্গে তার ছেলের বিয়ে হবে না। মালিনীর বিয়েটা সত্যি ভেঙে গেল। যে এই ঘৃণ্য অবিচার ক্রিয়া করে থাকুক, তার উদ্দেশ্য সফল হয়েছে। মালিনীর এই অবস্থা দেখে আমার মন ভিজে গিয়েছিল। চারির মুখটা মনে পড়ছিল বারবার, জানো। দাঁতে দাঁত চেপে শপথ নিলাম, শত্রুকে খুঁজে বের করবই এবং মালিনীকে সুবিচার দেব আমি। এতটা বলার পর একটু থামলো তারানাথ, আর একটা পাসিংশো ধরিয়ে ঘন ঘন টান দিতে লাগলো। মুখটা গম্ভীর হয়ে আছে। বুঝলাম এসব ঘটনা স্মৃতিচারণ করে বিষণ্ণ হয়ে পড়েছে তারানাথ। আমার আর বিশেষ ইচ্ছে করছিল না বৃদ্ধ লোকটিকে এই নিয়ে আর খাটাতে। তাছাড়া এ গল্প আমার মনেও এক বিষণ্ণতার জন্ম দিয়েছে। ভাবলাম প্রসঙ্গটা পাল্টাবো, থাক আছে সব কথা। কিন্তু কিশোরী পয়লা নম্বরের গল্পখোর। শুরু যখন করেছে শেষ অবধি না শুনে সে ছাড়বে না তারানাথকে। তারানাথকে চুপ থাকতে দেখে এসে বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, বললেন না তো মালিনীর মধ্যে আপনি কোন অপশক্তিকে দেখতে পেয়েছিলেন? কিসেই বা ভর করেছিল মালিনীকে? কি সব ওই যক্ষিণী টক্ষিণীর কথা বলছিলেন? তারানাথ একটা অন্যমনস্ক অবস্থা থেকে বাস্তব জগতে ফিরে এলো যেন। সিগারেটের অবশিষ্টাংশটা নারকেলের মালায় ফেলে দিয়ে কিশোরীর কথার সরাসরি কোনো জবাব না দিয়ে বলল, কি যেন বলছিলাম? ও হ্যাঁ, শোনো। তারপর সেই মধুসুন্দরী দেবীর কবচটা ওর কপালে ঠেকানোর সময় মুহূর্তের ভগ্নাংশের জন্য যে ভয়ঙ্কর নারী মূর্তি আমি দেখেছিলাম, তাকে চিনতে আমি ভুল করিনি। ও হলো যক্ষিণী, বেতালী যক্ষিণী। তোমরা ডামরতন্ত্রের নাম তো আমার মুখে বহুবার শুনেইছ। এই ডামরতন্ত্রের অনেকগুলো ভাগ আছে: রুদ্র ডামর, দুর্গা ডামর, ভূত ডামর। সেই রকম একটি ভাগ হলো যক্ষ ডামর। এই যক্ষ ডামর তন্ত্রে বেতালী যক্ষিণীর সাধনা পদ্ধতি উল্লেখ করা আছে। খুব প্রতিহিংসা পরায়ণ, ছলনাময়ী এবং কামুক স্বভাবের এই যক্ষিণী। এর নামে অভিচার ক্রিয়া করা হলে যার নামে করা হয় তার নিস্তার পাওয়া খুব কঠিন। এমনিতেই যক্ষিণীরা খুব নিম্নমানের অপশক্তি। সাধনাকালীন সামান্য ত্রুটি বিচ্যুতি হলে এরা সাধকের প্রাণ অবধি কেড়ে নিতে ছাড়ে না। কিন্তু এখন কথা হচ্ছে, মালিনীর এত বড় সর্বনাশ কেই বা করতে যাবে? এইটুকু একটা মেয়ের কে আছে এমন শত্রু? উত্তর মিলেছিল সেদিন রাতেই। যাই হোক, শোনো। বিভীষিকার তখনও অনেক কিছু বাকি ছিল। সেদিন সন্ধ্যের ঘটনার পর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, জানো তো। ডাক্তারবাবু মালিনীর মাথায় পট্টি লাগিয়ে দিয়েছেন। তারপর থেকে শুনেছি সে বিশ্রাম করছে। জানি না মেয়েটার কাছে কে রয়েছে এখন। প্রকৃতপক্ষে ওর সামনে থাকাটা এখন কারোর পক্ষে সুরক্ষিত নয়। মালিনী আর মালিনী নেই, যক্ষিণী এখন ওকে পুরোটাই পরিচালনা করছে। রাতে আমি সামান্যই খেলাম, ঘুম একেবারে এলো না। ওহো, তোমাদের হয়তো বলতে ভুলে গিয়েছি, দোতলায় মালিনীর ঘরের ঠিক 3-4টে ঘরের পরেই আমার থাকার ব্যবস্থা হয়েছিল। তো তখন অনেক রাত। ঘরের একটা জানালা খুলে একটা বিড়ি ধরিয়ে উদাস মনে বাইরের দিকে তাকিয়ে আমি সেটা টানছিলাম। তখন চারিদিক নিস্তব্ধ, সামনে পূর্ণিমা, তাই বাইরে ভরা জ্যোৎস্না। জানালা থেকে যত দূর দেখা যায় তত দূর বিছিয়ে রয়েছে চাঁদের আলোর রূপলি চাদর। হঠাৎ বাইরে কোথাও একটা দরজা খোলার আওয়াজ হলো। মালিনীর ঘরের দিক থেকেই আওয়াজটা এলো। বিড়িটা ফেলে আমি অতি মাত্রায় সজাগ হয়ে উঠলাম। আস্তে আস্তে পা টিপে খাট থেকে উঠে গিয়ে কান পাতলাম দরজায়। নূপুরের ছমছম শব্দ হচ্ছে একটা। হ্যাঁ, মালিনী,
এমন ভারী নূপুর মালিনী পরে। সন্ধেবেলায় খেয়াল করেছিলাম, কিন্তু ওর তো শরীর ভালো নয়। তবে ওই এত রাতে হেঁটে বেড়াচ্ছে কেন, কথাটা মনে হতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। তবে কি ও ছাদের দিকে যাচ্ছে? হ্যাঁ, ওই তো সিঁড়ির ঘরের দিকে নূপুরের শব্দ মিলিয়ে যাচ্ছে। দম বন্ধ করে অপেক্ষা করলাম শব্দটা পুরোপুরি মিলিয়ে যাওয়া অবধি। খুব সন্তর্পণে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। জ্যোৎস্না বারান্দাতে এসেও খেলা করছে। আধো আলো আধো অন্ধকারে এক মোহময়ী পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি পা টিপে টিপে সিঁড়ির কাছে এসে দেখি, আমার অনুমানই ঠিক। সিঁড়ি বেয়ে নূপুরের ঝমঝম শব্দ তুলে ছাদের দিকে উঠে যাচ্ছে একটা নারী মূর্তি। কিন্তু সে মালিনী নয়, কোনো মতেই নয়। মালিনীর গায়ের রং কনক চাপার মতো ফর্সা। চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি এই মেয়েটির গায়ের রং আলকাতরার মতো কালো। ঘন চুলের রাশি সারা শরীরের উপর ছড়িয়ে পড়ে সাপের মতো খেলা করছে। ওর পিছন পিছন আমিও চললাম, তবে সেটা লুকিয়ে। এই যক্ষিণী কি করতে ছাদে যায় রোজ? আমার মন বলছে এর পিছু নিলেই অনেক রহস্যের উদ্ঘাটন করা সম্ভব। সিঁড়ি দিয়ে উঠে এক পা দু পা করে ছাদের একেবারে শেষ প্রান্তের পাঁচিলে গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো সেই নারী মূর্তি। উন্মুক্ত চুলগুলিতে যেন প্রাণের সঞ্চার হয়েছে। সাপের ফণার মতন চতুর্দিকে বিস্তৃত হয়েছে তারা। কি উগ্র বিভৎস সে মূর্তি! ছাদটা বেশ প্রশস্ত। আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে বেতালি যক্ষিণী। এই সুযোগে আস্তে আস্তে আমি পা টিপে টিপে ছাদের এক কোণায় একটা জুতসই জায়গায় ভালোভাবে গা ঢাকা দিয়ে দাঁড়ালাম। এখানে একটা জাম গাছের মাথা ছাদের উপর হুমড়ি খেয়ে পড়ে বেশ অন্ধকার তৈরি হয়েছে। এখান থেকে পুরো ছাদটা ভালোভাবে দেখা যায়। তবে এখানে লুকিয়ে থাকলে চট করে কারোর দেখা সম্ভব নয়। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চরাচর, এমনিতেই সবকিছু দৃশ্যমান। হঠাৎ শিবরামদের বাড়ির ছাদের সঙ্গে লাগোয়া ছাদটায় খুট করে একটা দরজা খোলার আওয়াজ হলো। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম ও পাশের ছাদে দরজা খুলে একজন লোক সেই ছাদের দিকে, অর্থাৎ যেদিকে ওই যক্ষিণী দাঁড়িয়ে সেই দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা কি? পরনে সাদা ধবধবে পাঞ্জাবি, নিতান্তই সাদা মাটা একটা চেহারা, কিন্তু সে এদিকে এগিয়ে আসছে কেন? লোকটার হাতে একটা কিছু ধরা রয়েছে লক্ষ্য করলাম। প্রথমটায় বুঝতে পারিনি। ছটপটানি দেখে এবং সেটা একবার ডেকে উঠতেই বুঝতে পারলাম ওটা একটা মোরগ। শিবনাথদের ছাদের সঙ্গে পাশের বাড়ির ছাদটা একেবারে লাগোয়া। লোকটা একেবারে ছাদের কিনারে এসে যক্ষিণীর মুখোমুখি দাঁড়ালো। তারপর যক্ষিণীর দিকে মোরগটা ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে একটা পৈশাচিক অট্টহাসিতে চারিদিক খান খান হয়ে গেল। যক্ষিণীর সে কি উল্লাস! মোরগটাকে মুহূর্তের মধ্যে ধরে ফেলল সে। তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে মোরগের মুন্ডুটা ছিঁড়ে পরম আনন্দের ভুবুক্ষুর মতো রক্ত পান করতে শুরু করেছে যক্ষিণী। রক্ত খাওয়া শেষ হলে সে আবার চলে এলো ছাদের এই প্রান্তে। আমাকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে গেল মালিনীর ঘরের দিকে। না, আমাকে সেই যক্ষিণী বা ওই লোকটি কেউই দেখতে পায়নি। দেখতে পাওয়ার কথাই নয়। লোকটি ততক্ষণ ছাদে দাঁড়িয়েছিল। আমি দেখলাম এই সুযোগ। সে ফেরার উদ্যোগ করতেই আমি আড়াল থেকে বেরিয়ে এলাম। লোকটিকে পিছন থেকে ডাক দিলাম, দাঁড়ান। লোকটি চমকে উঠে পেছনে তাকালো। কোনো রকম ভনিতা না করে সরাসরি লোকটির চোখের দিকে তাকিয়ে এ ছাদে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, কেন করছেন এমন সর্বনাশ? কি ক্ষতি করেছে মালিনী আপনার? লোকটির চেহারা যতটাই সাদামাটা, কথাবার্তা ততোধিক রুক্ষ গোছের।
সে আমাকে ব্যঙ্গের সুরে বলে উঠল, কে রে তুই? ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই সেই মহান সাধক যে মালিনীকে বাঁচাতে এসেছিস। আমার যক্ষিণী ঠিক খবরই দিয়েছিল। শোন, তুই যেই হোস না কেন, এসবের মধ্যে নাক গলাস না। যা এইমাত্র দেখেছিস তা দুঃস্বপ্ন মনে করে ভুলে যা, তাতে তোরই ভালো হবে। না হলে... শান্তভাবে আমি প্রশ্ন করলাম, না হলে কি করবেন? লোকটির ক্রোধ যেন সপ্তমে চড়ল এবার। তোর এত বড় সাহস, তুই বিশ্বেশ্বর তান্ত্রিকের মুখের উপর কথা বলিস? দেখ দেখ তোর কি অবস্থা করি। আজ রাতের পর আর কেউ তোকে খুঁজে পাবে না। আমি মনে মনে হাসলাম। মহাডামতন্ত্রে সিদ্ধ তারানাথ তান্ত্রিককে একজন সামান্য নিম্নমানের সাধক প্রাণের ভয় দেখাচ্ছে। লোকটি মন্ত্র পড়া শেষ হওয়ার আগেই আমি মনে মনে শত্রু বিনাশকারী চণ্ডকাত্যায়নের প্রয়োগ মন্ত্র পড়ে ফেলেছি। তার ফলও হলো সঙ্গে সঙ্গে। লোকটার শরীর যেন কেউ অদৃশ্য একটা দড়ি দিয়ে বেঁধে ফেলল। সে আর আমার ওপর মন্ত্র প্রয়োগ তো দূরস্থান, নড়তে চড়তেও অবধি পারল না। ঈষৎ হেসে বললাম, এবার যা যা জিজ্ঞেস করব তা না বললে তোমার অবস্থা আরো খারাপ হবে। বলো, বেতালি যক্ষিণীকে কেন জাগিয়ে তুললে? লোকটা বেশ জেদি, ভাঙলো তবু মচকালো না। দাঁতে দাঁত চেপে বলল, বেশ করেছি। মালিনী এবং এই বাড়ির সব কটাকে শেষ না করে আমার শান্তি নেই। কি ক্ষতি করেছে ওরা তোমার? কেন এই সর্বনাশা খেলায় মেতেছ? লোকটা এবার খলখল করে হেসে উঠল। কিছুক্ষণ পর ওই বিশ্রী হাসিটা থামিয়ে বলল, ক্ষতি করেনি বলছিস? আমার মালিনীকে আমার থেকে কেড়ে নিয়েছে ওরা। লোকটি হয় এবার একটু নরম হলো। কিছুক্ষণ থেমে বলল, আমাকে এই পাশবন্ধন থেকে মুক্ত কর, তবেই আমি তোকে সব বলবো। আমি ওকে চণ্ডকাত্যায়নের মন্ত্র থেকে মুক্ত করলাম। লোকটি বলতে শুরু করলো, আমার ভালো নাম চণ্ডীপ্রসাদ। দীক্ষার পর গুরু আমার নাম রেখেছিলেন বিশ্বেশ্বর। হ্যাঁ, তোর অনুমানই ঠিক। আমি জাগিয়ে তুলেছি বেতালি যক্ষিণীকে। মালিনীর প্রতি আমার এক রাশ ঘৃণা এবং অভিমান থেকে এই ভয়ঙ্কর কাজ করতে আমি বাধ্য হয়েছি। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা মারা যায়। এক বয়স্ক পিসির কাছে মানুষ। আমার বয়স যখন 5 বছর তখন মালিনীর জন্ম হয়। মালিনীর বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়ে উঠি ওর খেলার সাথী। প্রথম থেকে মালিনীকে বোনের চোখে দেখলেও পরবর্তীকালে ওর রূপ গুণে আমি মুগ্ধ হই। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। ভেবেছিলাম মালিনী আমার স্ত্রী এবং মা উভয়ের জায়গায় পূরণ করবে, কিন্তু মালিনী আমাকে সেভাবে কোনোদিনও দেখেনি। ওকে এটা বোঝানো খুব কষ্টকর ছিল আমার কাছে। শেষমেশ একেবারে সহজ উপায় অবলম্বন করলাম। ওটা সবচেয়ে বড় বোকামি ছিল জীবনের। একদিন বিকেলবেলা ছাদের ঘরে ডেকে নিয়ে মালিনীকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলি। হয়তো মালিনীর কাছে এটা একটা অনেক বড় আঘাত ছিল। আমাকে নিজের বড় দাদার চোখে দেখত সে। সেই আমার কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে একেবারে ভেঙে পড়েছিল মালিনী। কিন্তু আমি কি করব বলতো? আমি তো ওকে ভালোবেসে ফেলেছিলাম। আমার আর কোনো উপায় ছিল না। এদিকে আমার কাছ থেকে দূরে সরে যেতে থাকে মালিনী। বাড়ির কাউকে সে জানায়ও নিয়ে কথা। আমি কিন্তু এখানেই থামিনি। প্রেমে প্রত্যাখ্যান পেয়ে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। ওকে না পাওয়ার অতৃপ্ত বাসনায় আমার মনে জ্বলে ওঠে কামনার আগুন। হ্যাঁ হ্যাঁ, আমি একজন মানুষ, আমার ভেতরেও ষড়রিপু বর্তমান। ওকে যে কোনো উপায় আমার পেতেই হতো। একদিন দুপুরে এই বাড়ির সকলে যখন ঘুমোচ্ছিল, মালিনী নিজের ঘরে সেলাইয়ের কাজ করছিল।
তখন হঠাৎ ওর ঘরে চুপিসারে ঢুকে পড়লাম। অন্যমনস্ক মালিনীকে কি সুন্দরী না লাগছিল। বোধ বুদ্ধি সব হারিয়ে ফেললাম আমি। সব ভুলে পেছন থেকে এসে জড়িয়ে ধরলাম ওকে। আমার সত্যি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, শুধু ওকে একটিবার বুকে জড়িয়েই ধরতে চেয়েছিলাম। কিন্তু মালিনী যেন ভয় পেয়ে গেল, চিৎকার করে উঠতে গেল। কিন্তু ও চিৎকার করার আগেই আমি হাত দিয়ে ওর মুখ চেপে ধরলাম। আর ঠিক তখনই ঘরে ঢুকে পড়ল কাকিমা। মালিনী আমার হাত থেকে ছুটে গিয়ে কাকিমার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে সব জানিয়ে দিল। কাকিমা দেখলাম সব শুনে রাগে ফুঁসছেন। তিনি আমাকে এগিয়ে এসে একটা সপাটে চড় মারলেন গালে। সেই সঙ্গে কড়া হুকুম দিলেন আমি যেন কখনোই আর এ বাড়িতে পা না রাখি। সাথে এও বললেন যে গ্রামের সব লোকজনকে ডাকা হবে, বিচার সভা বসবে। আমি তখন বছর 23-এর যুবক। ভয়ে সেই বাড়ি ছেড়ে সেই যে পালালাম, তারপর দীর্ঘ 6 বছর আর ফিরে আসিনি। লজ্জায়, অপমানে, বিরহে, ব্যর্থতায় আমার মন বিদীর্ণ হয়ে গিয়েছিল। পথে ঘাটে ঘুরতাম, তবে আমার কপালটা ভালো ছিল। অল্প কয়েক দিনের মধ্যেই এক মেলায় আমার পরিচয় হয় আমার গুরুদেবের সঙ্গে। 2 শিষ্যকে সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন মেলা দর্শন করতে। আমায় কৃপা করে তার সঙ্গে নিলেন। প্রথম প্রথম গুরুদেবের কার্যকলাপ দেখে আমার ভয় লাগতো। গুরু ভূত ডামর তন্ত্রের সিদ্ধ সাধক ছিলেন। ভূত, প্রেত, যক্ষ, যোগিনী, ডাকিনী এসব ছিল তার সাধনার মূল বিষয়বস্তু। একদিন রাতে উঠে দেখি গুরুদেব গাছতলায় বসে কার সাথে যেন কথা বলছেন। চুপি চুপি কাছে গিয়ে দেখি কেউ নেই। ভাবলাম গুরুদেবের বুঝি মাথা খারাপ হয়ে গিয়েছে। পরদিন সকালে আমায় আশ্চর্য করে দিয়ে বললেন, ওভাবে ওদের দেখা যায় না রে, দীক্ষা নিতে হয়। তুই তো দীক্ষিত নস, তাই তুই দেখতে পাসনি। আমি ভীষণ আশ্চর্য হয়ে গেলাম। গুরুদেব কিভাবে জানতে পারলেন যে আমি তাকে লুকিয়ে দেখছিলাম? বুঝলাম তিনি কোনো সাধারণ মানুষ নন। তার প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মালো। তিনি আবার বললেন, ওরা বড় আশ্চর্য যে সঠিকভাবে সাধনা করে ওদের জাগিয়ে তুলতে পারলে পৃথিবীর সমস্ত সাধ্য সাধন ওদের দ্বারা দেখতে চাস ওদের? বেশ, তোকে আমি দীক্ষা দেব। এরপরে এক অমাবস্যার রাতে আমার দীক্ষা হয়। তারপর শুরু হয় আমার আসল জীবন। ভূত ডামর তন্ত্রের অপশক্তিদের কাজে লাগিয়ে এক চরম সুখের জগতে বাস করতে থাকলাম আমি। মহানটি, নটি, রতিপ্রিয়া, মনোহারিণী, কত যোগিনীদেরই না আমি নিজের দাসী করে রেখেছি এককালে। তাদের সঙ্গে কাটানো সেই সব মুহূর্ত, আহা আহা, পৃথিবীতে কোনো কিছুতে এত সুখ নেই। কিন্তু ওই যে মায়া বড় খারাপ জিনিস। ওদের সঙ্গে শারীরিক সুখ ভোগ করার সময় আমার মালিনীর কথা মনে পড়ত, আর তখনই মনটা খারাপ হয়ে যেত। কিন্তু তখন ফিরে যাওয়ার সময় নয়। 6 বছর ধরে গুরুর কাছে থেকে নানা ধরনের বিদ্যা শিখলাম। শেষে গুরু আমায় স্বাধীনভাবে বিচরণ করার অনুমতি দিলেন। একদিন রাতে গুরুর কাছে শিখলাম বেতালি যক্ষিণী সাধনা পদ্ধতি। তবে তা এইভাবে কাজে লাগবে আমি তখনও জানতাম না। গ্রামে ফিরে এসে দেখি আমার বৃদ্ধ পিসি গত হয়েছেন বহু বছর আগেই। এই বাড়িটাতেই আবার বসবাস করতে শুরু করলাম। মালিনীকে ছাদের বাগানে দেখলাম একদিন। সে আমায় এখনো সেইভাবেই ঘৃণা করে, ভয় পায়। না হলে এত বছর পর দেখে একটিও কথা বলল না কেন আমার সাথে? মুখ ফিরিয়ে অমনভাবে দৌড়ে পালালো কেন? কষ্ট পেয়েছিলাম, আবার কষ্ট পেয়েছিলাম। তবু মনকে একটু প্রবোধ বুঝিয়েছিলাম যে অন্তত চোখের সামনে তো ওকে দেখতে পাবো।
তারপর হঠাৎ একদিন কানে এলো শিবরাম কাকু নাকি ওর বিয়ে ঠিক করেছেন। মাথাটা জ্বলে গেল, মনে জ্বলে উঠল প্রতিহিংসার আগুন। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি করে মালিনীর বিয়েটা আটকানো যায়, কি করে। আমি বেঁচে থাকতে আমার মালিনীকে অন্য কেউ ভোগ করবে, না না না, তা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। হঠাৎ মনে পড়ল বেতালি যক্ষিণীর কথা, গুরুর কাছে শেখা সেই মহাবিদ্যার কথা। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলাম এবার। এক পক্ষ কাল ধরে সাধনা করলাম বেতালি যক্ষিণীর। যক্ষিণীর প্রাণ প্রতিষ্ঠা করলাম মালিনীর দেহে। যক্ষিণী আমায় কৃপা করল। ঠিক 15 দিনের মাথায় অমাবস্যার রাতে আমায় যক্ষিণী দেখা দিল। আমি জানতাম মালিনী আর কখনো আমার হবে না, তাই একেবারেই মায়ার বন্ধন ছিন্ন করতে চেয়েছিলাম। বেতালি যক্ষিণীকে নির্দেশ দিলাম মালিনী সহ ওর পরিবারের সমস্ত সদস্যদেরও শেষ করে দেওয়ার জন্য। কাকিমার চর্চার কথা আমার তখনও মাথায় ছিল। উপরন্তু এই পরিবারটির জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল। কাউকে ছাড়ব না আমি, কাউকে না। সবটা শুনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। সত্যি প্রতিহিংসা জিনিসটা যে কত ভয়ানক রূপ ধারণ করতে পারে তা এসব না শুনলে বিশ্বাস করা যায় না। আর ওই যে একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। সদ্গুরুর পাল্লায় পড়লে সাধকের যেখানে ব্রহ্মলাভ হয়, সেখানে এমন পাপাচারী গুরুর পাল্লায় পড়লে যে মানুষ কত বড় ভণ্ড নিম্নমানের সাধক তৈরি হতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ এই বিশ্বেশ্বর। বিশ্বেশ্বরের কথা এবার হুঁশ ফিরল। দেখি ওর মুখে খেলা করছে একটা শয়তানি হাসি। তোকে এতক্ষণ ধরে এত কিছু কেন বললাম জানিস? কারণ জানিস তো, কোনো কিছুর অতৃপ্ত বাসনা থাকলে আত্মা সদ্গতি পায় না। এই যে তোর সব ঘটনা জানার একটা অতৃপ্ত বাসনা ছিল, তা পূরণ করে দিলাম। যা, মৃত্যুর পর তোকে হাহাকার করে ঘুরে বেড়াতে হবে না। তোর মৃত্যু উপস্থিত। ওই দেখ, ওই দেখ, সে আসছে। এই বলে আগের মতন বিশ্রী খলখল শব্দে হেসে উঠল বিশ্বেশ্বর। আমি চকিতে পিছন ফিরে তাকালাম, আর তাতে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। আমার ঠিক পিছনে কখন যেন এসে দাঁড়িয়েছে বেতালি যক্ষিণী। দীর্ঘাঙ্গী সেই কৃষ্ণকায় ছায়ামূর্তির প্রতিটা নিঃশ্বাস যেন আমার দেহে এসে পড়ছে। দীর্ঘ লোভাতুর জিভ লক লক করছে লাল একটা অজগর সাপের মতো। উনুনের গনগনে আঁচের মতন জ্বলছে চোখ দুটো। প্রতিহিংসার ক্রোধে ফুঁসছে বেতালি যক্ষিণী। আমি চোখ বন্ধ করলাম, মনে মনে মধুসুন্দরী দেবীর ধ্যান মন্ত্র পড়লাম। বেশ কিছুক্ষণ সময় এভাবেই কেটে গেল। নিজের শরীরের উপর একটাও আঁচ অনুভব না করে চোখ খুলে তাকালাম। কোথায় যক্ষিণী? একটু দূরে জাম গাছটা মৃদুমন্দ বাতাসে মাথা দোলাচ্ছে। পিছন ফিরে দেখি বিশ্বেশ্বর চোখে এক রাশ ক্ষোভ নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। মনে হলো যেন কিছু একটা দেখে ভয়ও পেয়েছে। আমায় আঙুল তুলে শাসালো। দেখে নেব, তোকে আমি দেখে নেব। কি ঘটেছে ওখানে আমি তাও জানি না, তবে মধুসুন্দরী দেবীর কৃপায় আজ আবার আমার প্রাণ রক্ষা পেয়েছে। দেবীর উদ্দেশ্যে কপালে হাত ঠেকিয়ে একটা প্রণাম করলাম। আমার মাথায় তখন একটা প্রশ্ন খেলে গেল, যক্ষিণী কোথায়? সে কি চলে গিয়েছে? তবে সিঁড়ি দিয়ে নেমে ঘরে ফিরে আসছি। মালিনীর ঘরে দেখলাম ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। দরজায় কান পাততেই একটা তীক্ষ্ণ চিৎকার শুনে কানটা সরিয়ে নিলাম। আরো 2-3 বার শুনলাম সে চিৎকার, অর্থাৎ যক্ষিণী এখনো যায়নি। কোনো সাধারণ মানুষ সে চিৎকার শুনলে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যেত। তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল।
দৌড়ে আমার ঘরে গিয়ে ঝোলা থেকে একটা মন্ত্রপুত তালা চাবি বের করে আনলাম। সেটা ঝুলিয়ে দিলাম মালিনীর ঘরের দরজায়। ক্রোধে উন্মত্ত হয়ে রয়েছে বেতালি যক্ষিণী। ওকে বন্ধ করে রাখতে হবে, না হলে সর্বনাশ হয়ে যেতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করে নিজের ঘরে ফিরে এলাম। পুরো ব্যাপারটা একবার মাথায় সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মাথা শান্ত হচ্ছে না কিছুতেই। শেষ রাতের দিকে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে স্বপ্নে এলেন মধুসুন্দরী দেবী, সেই একই রকম নীলাম্বরধারী মদবিহল লোচনা, যেমনটি সেই কিছু বছর আগে বরাকর নদীর ধারে দেখেছিলাম তেমনই আর কি। জানি না আদৌ স্বপ্ন ছিল নাকি বাস্তবেই তিনি এসেছিলেন। শুধু মনে হয়েছিল তিনি যেন আমার পায়ের কাছটিতে দাঁড়িয়ে রয়েছেন। সুমিষ্ট কণ্ঠে তিনি বললেন, শোনো, আমার হাতে সময় খুবই কম। বেতালি যক্ষিণীকে প্রতিহত করার অনেক উপায় রয়েছে, তবে এই মুহূর্তে সবচাইতে সহজ এবং কার্যকারী উপায় হল প্রত্যাঙ্গিরার হোম। বেতালি এক মহাশক্তিশালী যক্ষিণী। দেবী প্রত্যাঙ্গিরাই পারেন ওকে প্রতিহত করতে। তোমাকে আমি উপায় বলে দিচ্ছি। এই বাড়ির পেছনে অগ্নিকোণ বরাবর ঠিক 7 হাত এগোলে একটা পাকুড় গাছ আছে। তার তলায় বসে কাল রাতে তুমি যজ্ঞ ডুমুরের সমিধ দিয়ে 1 সহস্র হোম করবে। দেবীর বীজ মন্ত্রে হোমে আহুতি দেবে। মধুতে ডোবানো আকন্দ পুষ্প দিয়ে পূর্ণাহুতি দেবে। তারপর প্রত্যাঙ্গিরার প্রয়োগ মন্ত্র জপ করবে যতক্ষণ না পর্যন্ত দেবী প্রকট হন। তোমার কাজ এইটুকুই। এখন আমায় যেতে হবে। তোমার হাতে সময় খুবই কম সাধক। বিশ্বেশ্বর তোমার ক্ষতি করার জন্য সর্বপ্রকার চেষ্টা করছে। ওকে প্রতিহত করব আমি। ওকে আমি প্রতিহত করছি। ওর কোনো কার্য যাতে সফল না হয় তা আমি নিশ্চিত করব। তোমাকে আমি যেমনটা বললাম তুমি তেমন তেমন করেই কাজ করো, নিশ্চিত ফল পাবে। জয়ী হও সাধক। শেষের কথাটা যেন বহু দূর থেকে শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। মধুসুন্দরী দেবীর বলা প্রতিটা কথা আমার মাথায় গেঁথে রয়েছে। প্রত্যঙ্গিরা, দেবী প্রত্যঙ্গিরা মহামায়া নরসিংহী দেবীর উগ্রতমা রূপ। এ কথা আমার আগে মাথায় আসেনি কেন? সকালে উঠে শিবরামকে ডেকে জানালাম সব কথা। শিবরাম শুনে প্রথমে ভীত এবং শেষে দুঃখিত হয়ে পড়ল। এক মেয়ের বাবার কষ্ট দেখে আমার নিজের বুকের ভেতরটা কেমন যেন ফেটে যেতে লাগলো। চোখের জল মুছে শিবরাম বলল, আমার মালিনী তো বিশ্বেশ্বরকে দাদার চোখেই দেখত। ও কিভাবে বিশ্বেশ্বরের প্রস্তাব গ্রহণ করবে? ছি ছি, আমি একথা ভাবতে অবধি পারছি না ঠাকুরমশাই। ওর মা আমাকে এসব কিছুই জানায়নি। বিশ্বেশ্বরকে আমি চিরকাল নিজের ছেলের মতো ভালোবেসে এসেছি। ইদানিং ছেলেটা কেমন একচোড়া হয়ে গিয়েছে, কথা বললে কথা বলে না ঠিক করে। ভেবেছিলাম বোধহয় ছেলেটা হারিয়ে গিয়েছে। বহু বছর পরে যখন আবার ফিরে এলো তখন সে আগের বিশ্বেশ্বর যেন আর নেই। এই তার কারণ তাহলে? বাড়ির পাশেই এভাবে কাল সর্প বসবাস করছি, অথচ একবারও বুঝতে পারলাম না আমি। আমার মেয়েটার কি দোষ ছিল বলুন তো ঠাকুরমশাই? কি দোষ ছিল আমার মালিনীর? কি বা উত্তর দেব এর? শুধু বললাম, যৌন ঈর্ষা। বোঝো শিবরাম, এ হলো যৌন ঈর্ষার নগ্ন বহিঃপ্রকাশ। শিবরাম ছল ছল চোখে আবার আমার হাত দুটি ধরে বলল, ঠাকুরমশাই, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আমার মেয়েটাকে আপনি বাঁচান ঠাকুরমশাই, আমার মেয়েটাকে আপনি বাঁচান। আজ আমার কাছে আশ্বাস আছে, আমি ওকে সেটুকু দিতে পারি। বললাম, কোনো চিন্তা করো না শিবরাম, সব ঠিক হয়ে যাবে। আজ রাতেই আমি হোমযজ্ঞ করব। আমাকে কটা জিনিসপত্র জোগাড় করে দিতে হবে। সব জিনিস বাজারে পাবে না, তাই আমাকেও একটু বেরোতে হবে। তবে একটা কথা মনে রেখো, ওপরে দোতলার ঘরে যে বন্দি রয়েছে সে তোমার মেয়ে মালিনী নয়। এই কথাটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। সুতরাং ও কেঁদে ফেলুক বা চিৎকার করে খুন হয়ে গেলেও
দরজা খুলবে না যতক্ষণ না আমি বলবো। কেমন? এখন তুমি এসো, আমার কিছু কাজ আছে। কিছুক্ষণ পরে কাউকে পাঠিয়ে দাও, আমি একটা ফর্দ করে দিচ্ছি। সেই দিনটা যজ্ঞের কিছু জিনিস জোগাড় করতে কেটে গেল। বাড়ির পেছনে পাকুড় গাছটাও এক সময় খুঁজে রেখে এলুম। দেবী যেমন বলেছিলেন ঠিক সেই জায়গাতেই পেলাম গাছটা। রাত একটু বাড়তেই সেই স্থানে পৌঁছে গেলাম। যাবার আগে শিবরামকে বলে গেলাম বাড়ির সকলকে জাগিয়ে রাখতে এবং বাড়ির কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। সাথে এও বলে গেলাম যেন মালিনীর ঘরের দরজা কোনো মতেই খোলা না হয় যতক্ষণ না আমি নির্দেশ দিচ্ছি। যেখানে বসে হোম করছি সেখান থেকে বিশ্বেশ্বরের এবং শিবরামদের বাড়ি দুটোই দেখা যাচ্ছে। আমি বসে নরকঙ্কাল, হাড়ের মালা এবং ফুল শুদ্ধ কচু গাছের ডাল নামিয়ে রাখছি। তখনই চোখে পড়ল বিশ্বেশ্বরের বাড়ির ছাদে একটা ক্ষীণ আগুনের আভা দেখা যাচ্ছে সেখানে। তবে কি বিশ্বেশ্বরও কোনো যজ্ঞ করতে বসেছে? সর্বনাশ, সকাল থেকে তো আজ বিশ্বেশ্বরকে দেখিনি। কে জানে আবার কি ফোন দিয়ে আঁটছে। হঠাৎ মনে পড়ল মধুসুন্দরী দেবীর অভয়বাণী। যাই করুক, মধুসুন্দরী দেবী ওকে ঠিক আটকাবেন। আমি আর সেদিকে বিশেষ মন দিলাম না। প্রাথমিক পুজো সারতে বেশ দেরি হয়ে গেল। মধুসুন্দরী দেবীর কথা মতো আমি হোম শুরু করলাম। পুজো শুরু করে সবে দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি। এমন সময় হাওয়া নেই, বাতাস নেই, পাকুড় গাছের ওপর থেকে একটা ডাল কটমট শব্দ করে ভেঙে পড়ল স্থনডিলের ঠিক ওপরে। সমিতগুলো সাজানো ছিল, সেগুলো এলোমেলো হয়ে গেল। বুঝলাম বিশ্বেশ্বর আমাকে বাধা দেওয়ার জন্য এইসব শুরু করেছে। আবার বেদির বালির ওপর যোগিনীর মণ্ডল আঁকলাম, সমিতগুলো সাজিয়ে নিলাম। তবে হোম শুরু করার আগে চারিদিকে শক্তিশালী মন্ত্র দিয়ে ক্ষেত্র বন্ধন করলাম, যাতে বিশ্বেশ্বর আর কোনো বিঘ্ন ঘটাতে না পারে। হাসি পেল বিশ্বেশ্বরের জন্য। তুচ্ছ নিম্ন শ্রেণীর এক তান্ত্রিক আমাকে বাধা দেবে? কিন্তু তবু আমার মাথায় একটা দুশ্চিন্তা বারবার পাক খেতে লাগলো। হোমটা নির্বিঘ্নে সম্পন্ন হবে তো? আমি হোম শুরু করলাম। সঙ্গে সঙ্গে এক নতুন উৎপাতও শুরু হলো। এই গভীর রাতে কোথা থেকে যেন শয়ে শয়ে দাঁড় কাক উড়ে এসে কা কা রবে পরিবেশ মাতিয়ে তুলল। অশুভ, অতি অশুভ লক্ষণ। আমি বারবার অন্যমনস্ক হয়ে পড়ছি। বীজ মন্ত্র উচ্চারণ করতে খুব মনোযোগ দিতে হয়, তা নষ্ট হচ্ছে বারবার। আবার মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে হলো। তার ধ্যান মন্ত্র বলে একটি লাল জবা ফুল ছুঁড়ে মারলাম স্থনডিলে। সঙ্গে সঙ্গে ঝাঁক ধরে দাঁড় কাকের দল যেন কোথায় পালিয়ে গেল। এইভাবে এক সহস্র হোম শেষ হতে হতে অনেক রাত গড়িয়ে গেল। শেষে মধু মাখানো আকন্দ ফুল দিয়ে প্রত্যঙ্গিরা দেবীর বীজ মন্ত্রে পূর্ণাহুতি দিলাম। সঙ্গে সঙ্গে একটা মাংস পোড়া গন্ধে চারিদিক পরিপূর্ণ হয়ে গেল। এমনটা হওয়ার তো কথা ছিল না। আবার একটা বাধা। হোমের আগুন হুইসেলের তীক্ষ্ণ চিৎকারের মতন শব্দ করে প্রায় নিভে যাওয়ার জোগাড় হলো এবং কালো ধোঁয়ার পাক খেয়ে খেয়ে আকাশের দিকে উঠতে লাগলো। এমন উদ্ভট বিভৎস গন্ধ কোনো মানুষের নাকে সহ্য হতে পারে না। আমার দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছে যেন শত শত মৃতদেহ একেবারে জ্বালিয়ে দিয়েছে কেউ। গন্ধের সাথে ধোঁয়া বেড়ে উঠল। যজ্ঞকুণ্ডের আগুন প্রায় নিভে গিয়ে লাল হয়ে জ্বলতে থাকলো। কিন্তু আমি দমে গেলাম না। চিৎকার করে প্রত্যঙ্গিরা প্রয়োগ মন্ত্র বলে উঠলাম, ওম প্রত্যঙ্গিরা সকল সর্বাণী সাধায় ওম রক্ষা। একবার নয়, দুবার নয়, পর পর 9 বার এই মন্ত্র বলার সঙ্গে সঙ্গে সেই বিষম পোড়া গন্ধ মিলিয়ে গেল। স্থনডিলের দিকে তাকিয়ে দেখি প্রায় নিভে আসা যজ্ঞের আগুন থেকে আগুনের ফুলকি বিন্দুর মতন উঠে আসছে। একটা নয়, দুটো নয়, সহস্র, লক্ষ। সেই আগুনের ফুলকির বিন্দুগুলি যেন একটা আকার সৃষ্টি করছে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই দেখছি একটা নারী মূর্তি, যার মাথাটা সিংহের মতন,
এবং দেহটা মানবীর মতো। দেবী প্রত্যঙ্গিরা, তিনি এসেছেন। সেই অবয়ব শূন্যে ভর করে ঝড়ের বেগে উপরের দিকে উঠতে শুরু করল। বাতাসে গর্জন শুনতে পেলাম, হাওয়ার নয়, সিংহীর গর্জন। সেই ঝড়ের বলয় বাতাসে ভর করে সোজা খানিক দূরে শিবরাম বাবুর বাড়িতে মালিনীর ঘরের জানালা দিয়ে ঢুকে পড়ল ঘরের মধ্যে। কয়েক সেকেন্ড সমস্ত কিছু চুপচাপ। হঠাৎ একটা দড়াম করে কিছু ফাটার শব্দে চমকে উঠলাম। দেখলাম কিছু দূরে মালিনীর ঘরের জানালার পাল্লাটা ফেটে উড়ে গেল। সেই সঙ্গে শোনা গেল একটা গগনভেদী নারী কণ্ঠের আর্তনাদ। বেতালি যক্ষিণী, স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছি সেই জানালার দিকে। মালিনীর ঘরটাতে যেন আগুন লেগে গিয়েছে। দেখলাম জানালা বেয়ে নেমে আসছে একটা লিকলিকে কুচকুচে কালো দেহ। তার মাথার চুলগুলো বটগাছের ঝুড়ির মতন নিচের দিকে ঝুলে রয়েছে। জানালা বেয়ে ছাদের কার্নিশে উঠে সেই দেহ সোজা লাফ দিল বিশ্বেশ্বরের বাড়ির ছাদে। নিকলির মতন আকাশের দিকে মুখ তুলে একটা তীক্ষ্ণ স্বরে গর্জন করে উঠল যক্ষিণী। বুঝলাম বিশ্বেশ্বরের সমন উপস্থিত। এমনই হয় এসব অপশক্তিরা। এদের নিয়ে খেলা করার ফল এভাবেই যে ভুগতে হয়। সাপুড়ে মৃত্যু হয় সাপের হাতেই। চোখের পলক ফেলতেই দেখি যক্ষিণী সেখানে নেই, এবং তার প্রায় সঙ্গে সঙ্গেই বিশ্বেশ্বরের বাড়ির নিচতলা থেকে এক পুরুষ কণ্ঠে শোনা গেল এক ভয়ঙ্কর মরণাপন্ন আর্তনাদ একবার উঠেই আবার মিলিয়ে গেল। আমি জানি এই আর্তনাদ কার। এমনকি তোমরাও বুঝতে পারছো। কোনো মানুষের মৃত্যুতে খুশি হওয়া উচিত নয়, কিন্তু সেখানে আমার কিছু করার ছিল না। যাই হোক, আমি সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে সকলকে ডাকলাম। মেয়ে মানুষদের উদ্দেশ্যে বললাম, সবাই বাইরে বেরিয়ে আসুন। আচ্ছা, মেয়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা শিগগির মালিনীর ঘরে চলুন। ও সম্ভবত অজ্ঞান হয়ে পড়েছে, একটু চোখে মুখে জল ছিটিয়ে দিন। মালিনীর ঘরের সামনে পৌঁছে সে মন্ত্রপুত লোহার তালাটা খুলে দিলাম। আমার অনুমানে ঠিক, মালিনী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে বিছানার উপর। বাড়ির মেয়ে মানুষরা ওকে চোখে মুখে জলের ঝাপটা দিতেই চোখ মেলে তাকালো মালিনী। সব বিপদ কেটে গেছে। বাইরে প্রায় ফর্সা হয়ে এসেছে। দিনের আলো কিছুক্ষণের মধ্যেই ফুটবে। প্রচণ্ড ক্লান্ত লাগছে। বাড়ির সকলকে শুয়ে পড়তে বললাম। নিজের ঘরে এসে আমিও একটু ঘুমিয়ে নিলাম। পরদিন বেশ বেলায় উঠে শুনি হই হই রই রই কাণ্ড। গ্রামের ৮০% মানুষ ভিড় করেছে শিবরামদের পাশের বাড়ির নিচতলায়। আমার বুকটা একবার যেন কেঁপে উঠল। কাল তো আর্তনাদ শুনেইছি। নিচে গিয়ে মানুষের জটলা ঠেলে ঢুকলাম সে বাড়ির ভেতরে। কি সর্বনাশ! বেতালি যক্ষিণী নিজের কাজে সফল না হয়ে তার আহ্বানকারী সাধকেরই ধড় থেকে মুন্ড আলাদা করে দিয়েছে। মুচড়ে ছিঁড়ে নিয়েছিল পুরো। ধবধবে সাদা পাঞ্জাবিটা দেখে চিনতে পারলাম। উফ, সে কি বিভৎস দৃশ্য! চোখে দেখা যায় না। আর কি করা যাবে? সবই নিয়তির খেলা এবং কর্মের ফল। ফিরে এসে মালিনীর ঘরে ঢুকলাম শিবরাম বাবুর সঙ্গে। মেয়েটা অঘরে ঘুমোচ্ছে, গায়ে ভীষণ জ্বর। দুজন মহিলা ওর পরিচর্যা করছেন। আমি গিয়ে ওর পাশে বসে ওর কপালে হাত বুলিয়ে দিলাম, আর মনে মনে মধুসুন্দরী দেবীর ধ্যান মন্ত্র বার তিনেক পাঠ করলাম। সেদিন বিকেলের মধ্যেই মেয়েটা অনেকটা সুস্থ হয়ে উঠেছিল। যাই হোক, সেদিনই বিকেলে আমি কলকাতা ফিরে আসি। পরে চিঠি মারফত জানতে পেরেছিলাম মালিনী সুস্থ হয়ে উঠেছে। আরও 1 মাস পর আরেকটা চিঠিতে জানতে পারি মালিনীর খুব ভালো পরিবারে বিয়ে হয়ে গিয়েছে। খবরটা শুনে সত্যি খুশি হয়েছিলাম। যাক,
শিবরামের শেষমেশ মান রক্ষা হয়েছে। এই বলে তারানাথ থামল। বাইরে সমান তালে বৃষ্টি পড়ে চলেছে। জানলার একটা পাল্লা খুলে তারানাথ সেদিকেই উদার দৃষ্টিতে তাকিয়ে রইল। না, আজ আর সে পাসিং শো চাইছে না। ঘরের মধ্যে বিরাজ করছে চাপা একটা নিস্তব্ধতা। তিনজনেরই মুখ গম্ভীর হয়ে রয়েছে। আমার বা কিশোরী কারোরই জানা নেই এই পরিবেশ কি করে লঘু করতে হবে। আপনারা শুনছিলেন আকাশ গুহর কলমে তারানাথ ও যক্ষিণী। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় গোড়া, বিভূতির ভূমিকায় সৌমিক, কিশোরীর ভূমিকায় প্রিয়ম, ফকির এবং গুরুদেবের ভূমিকায় সাগর নীল, শিবরামের ভূমিকায় ঋতুদীপ, বিশ্বেশ্বরের ভূমিকায় সৌরভ, মধুসুন্দরী দেবী গল্পের পরিচিতি পর্ব এবং গল্পের অডিও রূপান্তরে আমি শিউলি, পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন আকাশ গুহর কলমে তারানাথ ও যক্ষিণী। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।